আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা ডায়াবেটিস নিয়ে কিছু কথা বলবো। আমরা জানবো ডায়াবেটিস মোটামুটি কেন হয়, বেসিক কনসেপ্টগুলো আমরা দেবো আপনাদের। কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি, কিভাবে আমরা ঘরোয়া কিছু পদ্ধতি ফলো করতে পারি, কিছু হালকা টিপস আর কি। মানে এই ভিডিও দেখার পরে ডায়াবেটিস সম্পর্কে একটি বেসিক কনসেপ্ট আপনার চলে আসবে, মোটামুটি একটা ধারণা চলে আসবে, মোটামুটি একটি এমন ধারণা চলে আসবে যে ডায়াবেটিস রোগীর আসলে কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত না, কি হার্বস ডায়াবেটিস রোগীর হেল্প করবে। আশা করি এই বিষয় সম্পর্কে ভালো একটা ধারণা হবে আপনাদের। বন্ধুরা, ডায়াবেটিস আসলে ডায়াবেটিস কোনো রোগ না। তাহলে কি? ডায়াবেটিসের তো চিকিৎসা হয়, তাই না? মজার ব্যাপার হচ্ছে, হ্যাঁ, ডায়াবেটিস একটি রোগ, আবার রোগ না। ডায়াবেটিস আমরা কতগুলো লক্ষণকে বলি। যেমন আমরা জ্বর নিয়ে একটা ভিডিও ছিল না, বলছিলাম যে জ্বর কোনো রোগ না, রোগের লক্ষণ। এরকম আমরা ডায়াবেটিস তখন বলি যখন রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা, নরমালি আমরা বলি যে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। তখন ডাক্তার বলে, হ্যাঁ, আপনার তো ব্লাড টেস্ট করা হয়েছে, ফাস্টিং হোক বা র্যান্ডম হোক, আপনার র্যান্ডম ব্লাড সুগার এত। যখন রক্তের মধ্যে এই গ্লুকোজ লেভেলটা বেড়ে যায় অথবা প্রস্রাবে বেড়ে যায়, তখন বলা হয় আপনার তো ডায়াবেটিস হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম? যে ডায়াবেটিস হচ্ছে রক্তের মধ্যে যদি গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায়, একটা স্বাভাবিক যে পরিমাণ আছে, হ্যাঁ 7.8 বা 7.9 ধরে, এখন তো 8 হলেও তেমন গুরুত্ব দেওয়া হয় না, যে হ্যাঁ আপনি একটু এক্সারসাইজ করেন ঠিক হয়ে যাবে। তো যখন স্বাভাবিকের চেয়ে রক্তের মধ্যে বা প্রস্রাবের মধ্যে এই গ্লুকোজের লেভেলটা বেড়ে যায়, তখন নরমালি কি বলা হয়? যে আপনার ডায়াবেটিস হয়েছে, তাই না? এখন আসি যে কেন বেড়ে যায়। আমরা যে খাবারগুলো খাই এর ভিতরে একটা খাবার উপাদান আছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট মানে বাংলায় বলা হয় শর্করা। যেমন আলু, ভাত, চাল, চাল থেকেই তো ভাত চলে আসে, গম, আটা, ভুট্টা, চিনি, এগুলো সব হচ্ছে কার্বোহাইড্রেট। যখন এগুলো খাওয়া হয়, আমরা যখন খাই, ডাইজেস্ট হয়, ডাইজেস্ট হওয়ার পরে এই কার্বোহাইড্রেট কিন্তু শক্তিতে রূপান্তরিত হয়। শক্তিটা ডাইরেক্ট হয় না, এটা গ্লুকোজ হয়ে যায় ডাইরেক্ট। হ্যাঁ, এটা পেটের ভিতর গিয়ে গ্লুকোজ হয়ে যায়। যেমন যখন আমরা খুব উইক ফিল করি, আমরা ইনস্ট্যান্ট গ্লুকোজ গুলি খাই না। কেন খাই? যে এই গ্লুকোজটা পেটের ভিতর গিয়ে ডাইরেক্ট শক্তি হয়ে যাবে। আর ভাত কি হয়? গ্লুকোজ হয়, তারপর গিয়ে গ্লুকোজ থেকে শক্তি হয়। আশা করি বুঝতে পারছেন। তার মানে এখানে যে আমাদের শক্তিটা হয়, এটার সাথে গ্লুকোজের একটা সম্পর্ক আছে, সুগারের একটা সম্পর্ক আছে। আমরা বলি না যে হ্যাঁ গ্লুকোজ লেভেল বেড়ে গেছে। এই যে গ্লুকোজটা শরীরের ভিতরে রক্তের মাধ্যমে আমাদের কোষে কোষে শক্তিটা পৌঁছে যায়। রক্ত আরো অনেকগুলো কাজ করে, অক্সিজেন পৌঁছে দেয়, কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে আসে ফুসফুসে। কিন্তু রক্তের কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কাজ হচ্ছে, আমরা যে কার্বোহাইড্রেট খেলাম, এই যে শক্তিটা, এই শক্তিটা রক্ত পৌঁছে দেয়। এখন রক্ত শুধু একা কাজ করে না, এখানে হেল্পও করে। একটা হরমোন আছে, যে হরমোনটা এটাকে শক্তিতে রূপান্তর করতে সহায়তা করে। এই যে সাহায্য করে যে হরমোন, এই হরমোনটার নাম হচ্ছে ইনসুলিন। ইনসুলিন হরমোন সিক্রেশন হয় প্যানক্রিয়াস থেকে। পেটের মধ্যে পাতার মতো একটা জায়গা, এটা আপনারা দেখছেন অবশ্যই, ছবিতে দেখছেন যে প্যানক্রিয়াস যে অঙ্গটা আছে, এই প্যানক্রিয়াসের বেটা সেল কি করে? এই হরমোনটা সিক্রেশন করে। অনেকগুলো গ্ল্যান্ড আছে যে গ্ল্যান্ডগুলো বিভিন্ন হরমোন সিক্রেশন করে। তেমন ইনসুলিন একটা হরমোন, যে হরমোনটার কাজ হচ্ছে এই রক্তের মধ্যে যে গ্লুকোজ আছে, এই গ্লুকোজকে শক্তি হিসাবে ব্যবহার করে ফেলা। আচ্ছা, ধরেন এখানে গ্লুকোজ আছে রক্তে, কিন্তু ইনসুলিন এখানে ঠিকভাবে নাই, কি হবে? শক্তি উৎপাদন হতে পারবে? পারবে না। তখন এই যে গ্লুকোজটা আছে, এই গ্লুকোজটা শক্তিতে রূপান্তরিত হতে পারবে না, কারণ আমার ইনসুলিনের পরিমাণ কম। অথবা ইনসুলিন যদি উৎপাদন না হয় কোনোভাবে, তখন এই একই অবস্থা হবে। ঠিক এই অবস্থায় রক্তের মধ্যে অনেকগুলো গ্লুকোজ জমতে থাকবে। আমি কিন্তু সহজে বলতেছি, এখানে যে এমন না যে সিস্টেমেটিক ওয়েতে বলতে হবে, বিষয়টা এমন না, আপনারা বুঝতে পারলে হইলো। তার মানে ইনসুলিন উৎপাদন হয় কোথায়, সিক্রেশন হয় কোথায়? ইনসুলিন উৎপাদন করে প্যানক্রিয়াস। ইনসুলিন কি করে? আমরা যে খাবার খাই কার্বোহাইড্রেট, এই খাবারটা পেটের ভিতর গিয়ে গ্লুকোজ হয়, এই গ্লুকোজটা রক্তে জমে এবং এই গ্লুকোজ থেকে শক্তিতে পরিণত করার জন্য ইনসুলিনটা কাজ করে। তাহলে ইনসুলিন যদি আমার রক্তের মধ্যে না আসতে পারে, ইনসুলিন যদি উৎপাদন কম হয়, তাহলে কি হবে? যে এই গ্লুকোজটা জমা থাকবে, এর শক্তিতে রূপান্তর হতে পারবে না।
তখন এক্সট্রা গ্লুকোজটা রক্তের মধ্যে যখন থাকে এই ব্লাড টেস্ট করলে ওই গ্লুকোজগুলো পাওয়া যায়। কিডনির মধ্যে যখন যায় তখন কিডনি কি করে, এই অতিরিক্ত গ্লুকোজটাকে প্রস্রাবের সাথে বের করে দেয়, তখন প্রস্রাবে পাওয়া যায়। আশা করি বুঝতে পারছেন যে আসলে ডায়াবেটিসটা কি। এখানে ডায়াবেটিসের কিন্তু অনেকগুলো ভাগ আছে, আমরা অত ভাগে যাব না। হ্যাঁ, এখানে টাইপ 1 আছে, টাইপ 2 আছে, ইত্যাদি ইত্যাদি। এটা আমি একটু পরে আপনাকে বলছি যে আরো আরো কি কি কারণে ডায়াবেটিস হয়, তখন এই বিষয়গুলো চলে আসবে। এটা হচ্ছে বেসিক জিনিস যে এটা হচ্ছে ডায়াবেটিস। আশা করি বুঝতে পারছি আমরা। এই জন্য ডাক্তার বলে হ্যাঁ গ্লুকোজ খাবেন না, চিনি খাবেন না, মিষ্টি খাবেন না, ভাত কমায় খান, কার্বোহাইড্রেট কম কম খাওয়ান পেশেন্টকে। কেন বলে? যে পেশেন্টের যাতে কম খেলে তার গ্লুকোজ উৎপাদন কম হবে শরীরের মধ্যে। যখন দেখা যায় মেডিসিন খাওয়ানো হয়, মেডিসিন যখন সে কি করে গিয়ে ওই প্যানক্রিয়াসের উপরে কাজ করে মেডিসিনগুলো, প্যানক্রিয়াস যখন ইনসুলিন সিক্রেশন করে, কিন্তু যখন মেডিসিনও কাজ করে না তখন বাহির থেকে ইনসুলিনটা দিতে হয় শরীরে, তখন ওই ইনসুলিন গিয়ে ওই গ্লুকোজটাকে শক্তিতে রূপান্তর করে। আশা করি বুঝছেন ডায়াবেটিসটা কি। চেষ্টা করছি একটু ইজি করে করার জন্য, আমি জানি না এখানে কতটুকু বুঝতে পারছেন আপনারা। এখন আসি যে ডায়াবেটিস কেন হয়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ডায়াবেটিস কেন হয় অনেকগুলো কারণ আমরা যেমন জানি, অনেকগুলো কারণ আমরা জানি না। এখানে বংশগত একটা বিষয় আছে, এখানে আমরা যে খাবারগুলো এখন খাচ্ছি, হ্যাঁ আমরা খাবার খাচ্ছি, আমরা ব্রেনের পরিশ্রম করি, কায়িক পরিশ্রম করি না, মোটা হয়ে যাচ্ছি, এটা একটা সমস্যা। প্যানক্রিয়াসের যদি কোনো ডিসঅর্ডার হয়, এটা একটা সমস্যা। প্যানক্রিয়াস ইনসুলিন উৎপাদন করতে পারছে না, এটা একটা সমস্যা। আবার কোনো কোনো গর্ভবতী মায়ের ওই যখন পেটে বাচ্চা থাকে যে সময়টা, এই সময়টা ডায়াবেটিস হতে পারে, হয়ে যায় অনেক সময়, অনেকের হয় অনেকের হয় না। আবার যখন বেবি হয়ে যায় তারপর থেকে দেখা যায় ভালো হয়ে যায়। কারো কারো ক্ষেত্রে কিছু মেডিসিনের কারণেও হয়। এই যে মেডিসিনের কারণে হয়, এখানে কিছু স্টেরয়েড আছে বা আদার্স কিছু মেডিসিন আছে যে মেডিসিনের কারণে গ্লুকোজ লেভেলটা বেড়ে যায়। কায়িক পরিশ্রমের অভাব যেমন আছে, তেমন বংশগত কিছু বিষয় কাজ করে এখানে। প্যানক্রিয়াসের কোনো অসুখের কারণে হতে পারে, গর্ভবতী অবস্থায় হতে পারে, কিছু ওষুধের জন্য হতে পারে। ঠিক আছে, বুঝলাম তো আমরা কি কারণে হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে অনেকগুলো বিষয় থাকে যেখানে আমরা আসলে কারণ ভালোভাবে জানি না। আচ্ছা, ডায়াবেটিস যাতে না হয় আমরা কি করতে পারি? আমরা যে ঠেকিয়ে রাখতে পারবো তা না, আমরা তো চেষ্টা করতে পারি, তাই না? তো এই চেষ্টাটার জন্য আমাদের কি করতে হবে? আমাদের এক্সারসাইজটা চালু রাখতে হবে। কারণ আমরা কিন্তু কায়িক পরিশ্রমটা করি না। আগের সেই গ্রামের কৃষকদের কিন্তু ডায়াবেটিস হতো না, সারাদিন মাঠে খেতে কাজ করতো, কায়িক শ্রম করতো, আর আমরা ব্রেনের পরিশ্রম করি। আমরা চেষ্টা করব যে প্রতিদিন কমপক্ষে যারা সুস্থ আছি 30 থেকে 45 মিনিট জগিং করব সকালে বিকালে। এটা আমার ভালোর জন্য করতে হবে। খাবারটা ডায়েটটা আমরা মেনটেন করব। অনেকের এখানে একটা ভুল ধারণা আছে, এটা বলে দেই ফাঁকে, যে চিনি বেশি খেও না ডায়াবেটিস হবে। আসলে কি হবে? না, চিনি বেশি খেলেই ডায়াবেটিস হয় না। বাট ডায়াবেটিস যদি কেউ কারো থাকে, ডায়াবেটিস রোগীদের তখন চিনি খেতে আমরা নিষেধ করি। কিন্তু যার ডায়াবেটিস নাই সে চিনি খেতে পারবে, চিনি বা মিষ্টি জাতীয় যে জিনিসগুলো। আশা করি এই ভুলটা আপনাদের ভেঙে গেছে যারা ভুল জানতেন। তো আমরা এমন খাবার খাবো যে আমাদের শরীরের জন্য যতটুকু দরকার। আমি যদি বসা কাজ করি তাহলে আমার কত ক্যালোরি দরকার এটা আমি জেনে নেব একজন ডায়েটিশিয়ান বা একজন চিকিৎসকের কাছ থেকে। আমি যদি পরিশ্রমী মানুষ হই, আমার কত ক্যালোরি দরকার আমরা জেনে নেব। এভাবে আমরা মেপে মেপে আমার জন্য যতটুকু, যে ডায়েটটা আমার জন্য ভালো হবে, যে ডায়েটটা আমার জন্য সঠিক হবে, এই ডায়েটটা আমরা মানব। আমরা টেনশন ফ্রি থাকবো। টেনশন কিন্তু আমি আর আগে বলি নাই যে ডায়াবেটিসের কারণের সাথে একটা টেনশন জড়িত আছে, চিন্তা অস্থিরতা। কারণ আমরা যন্ত্র হয়ে গেছি, এখন মানবিকতা লুপ্ত হয়েছে আমাদের। আমরা যন্ত্রের মতো হয়ে গেছি, পাওয়ার জন্য আমরা দৌড়াই, রোবট হয়ে গেছি। মানুষ যখন রোবট হয়, নেচার থেকে, প্রকৃতি থেকে দূরে চলে যায়, তখন এই প্রকৃতি প্রতিশোধ নিতে থাকে। এই জন্য আমরা নেচারের কাছাকাছি, প্রকৃতির কাছাকাছি আসব। আমরা খাবারের বেলায় যতটুকু আমার প্রোটিন দরকার আমরা ঠিক ততটুকু খাবো, যতটুকু আমার ফ্যাট দরকার ঠিক ততটুকু খাবো। ভালো হয় যে আমরা যত কম খেতে পারি এগুলো। আমরা ভেজিটেরিয়ান হয়ে যাব না, কিন্তু ভেজিটেবলটা বেশি খাবো। হ্যাঁ, যদি কেউ চায় ভেজিটেরিয়ান হয়ে যাওয়া, ভালো, বেশি খাবো। আমি কিন্তু নিয়মগুলো বলে যাচ্ছি যে আমরা কি কি নিয়ম মানবো। বার্নআউট ম্যানেজমেন্টের কথা বলছি যে আমরা টেনশন কম করব, আমি এক্সারসাইজের কথা বলছি, আমি ডায়েটের কথা বলছি, আমি টেনশন ফ্রি থাকার কথা বলছি। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন আপনারা। যদি হয়ে যায় তখন কি করব? কারো হয়ে গেছে, ফার্স্ট কাজ হচ্ছে ডক্টরের কাছে যাওয়া। ডক্টর যে মেডিসিন সিলেক্ট করবে, মেডিসিন খাওয়া। এমন হতে পারে যে না, মেডিসিনে কাজ হচ্ছে না, মেডিসিন প্যানক্রিয়াসের উপর কাজ করতে পারছে না, যার কারণে ইনসুলিন সিক্রেশন বাড়বে, এটা হচ্ছে না, তখন কিন্তু সে বাইরে থেকে ইনসুলিন ঢুকাইতে হবে শরীরে। যদি ইনসুলিন লাগে, পেপারে বিজ্ঞাপন দেয় ডায়াবেটিস আজীবনের জন্য ভালো হবে, জীবনও না। মাথায় রাখেন, পেপারের বিজ্ঞাপন
কোনো পোস্টারের বিজ্ঞাপন, রাস্তার হ্যান্ডবিল, কেবল টিভিতে বিজ্ঞাপন, এক কোর্সে ভালো হয়ে যাবেন ডায়াবেটিস, এই সেই হাবিজাবি, ভাই এগুলো একদম ভুয়া। একজন ডায়াবেটিস বিশেষজ্ঞ মানে বিশেষজ্ঞ যে চিকিৎসক আছে তার সাথে পরামর্শ নিন। এর সাথে আপনি কি ফুড গ্রহণ করতে পারেন, কি হার্বস গ্রহণ করতে পারেন, এটা আমরা বলছি। এই হার্বসগুলো কিন্তু মেডিসিনের বিকল্প না, বাট এই হার্বসগুলো গ্রহণ করলে হবে কি, আপনার মেডিসিন গ্রহণের হার কমে যাবে, আপনি সেফ থাকবেন। কারণ ডায়াবেটিস যেহেতু কোনো রোগ না, এই ডায়াবেটিসের কারণে অনেকগুলো রোগের তৈরি হয়। ডায়াবেটিসের কারণে মানুষের আস্তে আস্তে পুরুষদের সেক্সের সমস্যা হয়, খুব ভালো সমস্যা হয়। ডায়াবেটিসের কারণে কারো ডায়াবেটিসের সাথে আরো কিছু সম্পর্ক আছে অবশ্য, ডায়াবেটিসের সাথে আমি এটা একটু পরে বলছি যে রিস্ক ফ্যাক্টরগুলো বলছি, আরো কিছু ফ্যাক্টর আছে। আর ডায়াবেটিসের কারণে দাঁতের সমস্যা হয়, চোখের সমস্যা হয়, কিডনির সমস্যা হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ঘা শুকায় না, পায়ের সমস্যা হয়, অনেকগুলো সমস্যা হয় ভাই। মাথায় রাখতে হবে যে আপনি ডক্টরের পরামর্শ ছাড়া অন্য কিছু খাবেন, জড়িবুটি ভালো হয়ে যাবেন, হবেন না। এগুলো আপনাকে হেল্প করবে, এই সমস্যাগুলো থেকে আপনাকে বাঁচতে সাহায্য করবে। মেডিসিন যদি আপনার বেশি লাগতো, মেডিসিনের পরিমাণ কমাবে, আপনাকে এনার্জেটিক রাখবে, মনে হবে যে না আপনার ডায়াবেটিস নাই। ভালো হওয়া ভালো থাকা এক জিনিস না, আপনি ভালো থাকবেন, ভালো না হলেও ভালো থাকবেন। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা ভালো আছে। এই হার্বসগুলোর কথা বলছি এখানে। সবচেয়ে কমন যে হার্বসগুলো আমরা ব্যবহার করি তা হচ্ছে করল্লা। করল্লার জুস করে খেতে পারেন আপনি, ডাইরেক্ট পানি দিয়ে ব্লেন্ডারে দিয়ে। অনেকের গ্যাস হয় কিন্তু কাঁচা করল্লার জুস, এগুলো যদি হয় তাহলে ভাজি খাবেন, আপনি খেতে পারেন, আধা কাপ করে খেতে পারেন, 2 চামচ করে খেতে পারেন, আপনার যতটুকু সহ্য হয়। যদি গ্যাস হয় খাবেন না, কাঁচা অনেকে খেতেই পারে না। আমরা বলি অর্গানিক গুলো ব্যবহার করবেন, নিজের বাসায় লাগাবেন, এটা খুব ভালো কাজ করে। আপনি তরকারি হিসাবে খেতে পারেন। 2 নম্বর হচ্ছে মেথি। মেথি সকালবেলা আধা চামচ মুখের মধ্যে দিয়ে চাবাই চাবাই খেতে পারেন, বিকালবেলা খেতে পারেন, পাউডার করে খেতে পারেন, আপনি যেভাবে খান। 5 ফোড়নের মধ্যে মেথি দিয়ে তরকারির সাথে খেতে পারেন। মেথি পাউডার করে রুটির সাথে আপনি খেতে পারেন, রুটির মধ্যে দিয়ে খেতে পারেন। আপনি যে কোনো ভাবে খান, এটা খালি পেটে না ভরা পেটে কিভাবে খাবো এত জটিলতায় যাওয়ার দরকার নেই, এগুলো আপনাকে হেল্প করবে। জাম বীজ চূর্ণ, কালো জামের রসগুলো হেল্প করবে, জাম বীজ চূর্ণটাও হেল্প করবে। হ্যাঁ, সকালে 1 চামচ, রাতে 1 চামচ খেতে পারেন, ভালো কাজ করবে। নিম পাতার চূর্ণ গুঁড়ো করে ফেলেন, এগুলো গুঁড়োগুলো 2 মাসের বেশি ব্যবহার না করাই ভালো, ব্যবহার করবেন না। আপনি অল্প অল্প করে খান, আধা চামচ সকালে, আধা চামচ রাতে, খালি পেটে খেতে পারলে খান, এগুলো আপনার হেল্প করবে। আশা করি বন্ধুরা আমরা টিপসগুলো দেখেছি। আমার কিন্তু ভিডিও অনেকগুলো আছে ডায়াবেটিস নিয়ে, আমরা আজকে চেষ্টা করছি ডায়াবেটিস সম্পর্কে কিছু বলার। আর এর জটিলতার একটা কথা বলছিলাম, বলে দেই, তা হচ্ছে 3টা জিনিস একসাথে যদি হয়ে যায় ঝামেলা আছে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, আর হচ্ছে হার্টের প্রবলেম। এই মানুষটা কিন্তু খুব সেফে থাকতে হয়। অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন, ভিডিও দেখছেন। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এরপরেও। যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, লাইক দিন, কমেন্ট করুন। অনেক ভালোবাসা আপনাদের জন্য। আল্লাহ হাফিজ।